Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন লেখকের লেখা অবলম্বনে গল্প পাঠ। আজকের গল্প অনিন্দ্য শঙ্কর রায়ের লেখা আতঙ্ক। গল্পটি নেওয়া হয়েছে শতাব্দীর সেরা ভূতের গল্প বই থেকে। বইটি প্রকাশ পায় কামিনী প্রকাশালয় থেকে। শুনছেন আতঙ্ক। গল্প পাঠে পার্থ এবং সুব্রত, মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ। বেশ কিছুদিন কর্তৃপক্ষের সঙ্গে লড়াই করেও শেষ অবধি আমার বদলির আদেশটা ঠেকাতে পারলাম না। আমাকে চলে আসতেই হলো কলকাতার বাইরে। যেখানে পোস্টিং হলো সে জায়গাটার নাম হোসেনপুর। আমাদের পশ্চিমবাংলার মধ্যেই সীমান্ত অন্তর্বর্তী একটি ছোট জায়গা, যাকে ঠিক গ্রামও বলা যায় না, আবার শহর তো নয়ই। ভয়ে কয়েকদিন সিঁটিয়ে রইলুম, কেননা খবর আছে জায়গাটি বড্ড স্পর্শকাতর। খুব অল্পেতেই নাকি সেখানে দুমদুমার কাণ্ড বেঁধে যায়। আর হবেই বা না কেন? তার গা ছুঁয়ে কলকল ধ্বনিতে ছুটে চলেছে পদ্মা নদী। একটি ছোট্ট নৌকা চেপে সেই নদী পার হলেই একেবারে ভারতবর্ষের বাইরে চলে যাওয়া যায়। সীমান্তবর্তী স্থান বলে হয়তো হোসেনপুর সব সময়তেই একটা ধারাবাহিক অপরাধ প্রবণতার ব্যাধিতে ধুঁকছে। লোকে বলে যে এখানকার মেশানো মাটিতেই নাকি দোষ আছে। হয়তো তাই, কিন্তু আমি বেশি চিন্তিত ছিলাম 10 মাস আগেকার একটা বিভৎস ঘটনার কথা মনে করে। কেবল আমি একাই নই, দেশবাসীও সকলেই জানে সেদিনের সেই ব্যাপারটার কথা। নদীর ওপারে বাংলাদেশ, এপারে ভারত। দুই দেশের দুই ভিন্ন আইন, তাই চোরাচালান এখানে অবাধ। ছোটখাটো খুন জখম, দাঙ্গা হাঙ্গামা এখানকার নিত্যকার ঘটনা। এমনকি হোসেনপুরের খুদে খুদে ঝুপড়ি দোকানের মালিকগুলো পর্যন্ত বেআইনি বিদেশি জিনিস নিয়ে নির্ভয়ে প্রকাশ্যে লোফালুফি করে। প্রশাসন শিথিল, সরকারি বাহিনীর একাংশ চরম দুর্নীতিগ্রস্ত, ঝোপ বুঝে কোপ মারার সদা প্রচেষ্টা। সীমান্তের চোরাই চালানকে তারা প্রত্যক্ষ মদত দিয়ে মাসে হাজার হাজার টাকা ও মাইনের অতিরিক্ত কামাই করে যাচ্ছে। কিন্তু আজ থেকে 10 মাস আগে হোসেনপুরে যে ঘটনাটা ঘটেছিল সেটা ভয়ানক। অশান্তির অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলে উঠেছিল। দপ করে সেদিনের অখ্যাত হোসেনপুর ভয়ঙ্কর হয়ে উঠেছিল। দেশের প্রায় সবকটি কাগজেরই শিরোনাম হয়ে পড়েছিল ব্যাপারটা। সত্যি কথা বলতে কি, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মাত্রেই যা মনে প্রাণে ঘৃণা করে, সেই সর্বনাশের বীজ হোসেনপুরে বহুদিন ধরে সবার অগোচরে যত্রতত্র ছড়িয়ে দেওয়া হচ্ছিল। তারই ফল ফলল হঠাৎ তুচ্ছ কারণে এমন এক জাতিগত হিংসার লেলিহান শিখা দুর্দম গতিতে চতুর্দিকে ছড়িয়ে পড়ল, যেটা রুখবার ক্ষমতা সেই সময় কারুর ছিল না। ওই অপদার্থ জেলা প্রশাসনের তো নয়। পরবর্তীকালে বেসরকারি হিসাবে তো বলে যে সেই হিংসার বলি হয়েছিল কম করেও 300 জন মানুষ। ক্ষয়ক্ষতি সীমাহীন। ওই সমস্ত কারণেই আমি সেখানে না যাবার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের অফিসের ম্যানেজমেন্ট বড় কড়া। তাদের কাছে আদেশ মানে আদেশ। সেখানে নড়চড় হবার কোনো উপায় নেই।
তুমি যাবে না কারণ তোমার সেখানে যেতে ভয় লাগছে, কিন্তু তোমার বদলে অন্য যাকে পাঠাবো তার কি ভয় লাগবে না? অথচ অর্ডারটা আখেরে তোমারই। তাই হয় যাও, কিংবা অফিসের ছাপানো যে ফর্ম আছে তাতে একটা পদত্যাগপত্র লিখে দিয়ে এক্ষুনি চলে যাও। তুমি ছাড়লে আমরা এই চাকরিতে অন্য ছেলে পেয়ে যাব। আমাদের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সাহেবের ধারালো বাক্যবাণে পড়তে পড়তে বাড়ি ফিরে এলাম। তবে আশাভঙ্গের মধ্যেও আমার সান্ত্বনা একটি, যে অর্ডার শুধু আমার একারই নয়, অন্য দুটি বাইরের ছেলের নামেও করা হয়েছে। তাদের একজন শিলিগুড়ির, অপরজন আলিপুরদুয়ার। প্রকৃতপক্ষে দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলের মানুষদের কিঞ্চিত সাহায্য করার জন্যই আমাদের ব্যাংক সরকারের নির্দেশে হোসেনপুরে একটা ছোট্ট শাখা অফিস খুলেছে। চাকরিতে আরও উন্নতির পরীক্ষায় যারা পাশ করে বসে অপেক্ষা করছিলাম, তাদের মধ্যেই বেছে বেছে 3 জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে হোসেনপুরের চাষিদের ব্যাংক ঋণের সাহায্যের জন্য। হোসেনপুরে এসে দেখি এখানে যেন এক যুদ্ধবিধ্বস্ত ভয়াবহ পরিবেশ। চতুর্দিকে থমথম করছে, মানুষ এখানে ফিসফিসিয়ে কথা কয়, এমনকি ডালে বসে একটা পাখিও গান গায় না গলা ছেড়ে। এ কিরকম অদ্ভুত অবস্থা! আমি জীবনে কোনো দাঙ্গা বিধ্বস্ত অঞ্চল এর আগে কখনো দেখিনি। হোসেনপুরের মাটিতে পা দিয়ে আমি একটি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম। 10 মাস আগের মানুষের রক্ত নিয়ে সেই ভয়াবহ হোলি খেলার স্মৃতি আজও যেন সাধারণ মানুষের মনে এক নিশাকালীন দুঃস্বপ্নের মতন এঁটে বসে আছে। এ বুঝি এক আতঙ্কপুরী। এখানে আনন্দ নেই, শান্তি নেই, স্বাভাবিক জীবনযাত্রা তো অনেক দূর। আমরা ব্যাংক খুলে বসে থাকি, কিন্তু দিনের মধ্যে 7-8 জনের বেশি গ্রাহকও আসে না। বাইরে বেরিয়ে যদিও বা স্থানীয় মানুষের সঙ্গে আগ্রহ সহকারে আলাপ পরিচয় করতে যাই, কিন্তু সেও দেখি একটা দায় সারা গোছের উত্তর দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু সুযোগ পেলে তারাই মাঝে মধ্যে তেড়া বেঁকা জবাব দিতেও ছাড়ে না। ভাবখানা এমন যেন, দেখছো আমাদের এই ভীষণ অবস্থা, আর তার মধ্যেই তোমরা শহর থেকে এখানে ব্যাংক খুলে সহানুভূতি জানাতে এসেছো। যাও যাও, ভাগো এখান থেকে। ব্যাংকের অন্য 2টি ছেলে স্বদেশ আর নিরঞ্জন, যারা একই সঙ্গে বদলির হুকুম পেয়ে হোসেনপুরে এসেছে। তারা 2 জন আর আমি মিলে একটা মেস বানিয়ে এখন একসাথেই থাকি। আমরা কেউ রাঁধতে জানি না, তাই খাওয়া দাওয়া করব বাইরে। রাত্রিরে রোজ মাঠের উপর দিয়ে হেঁটে মাইলখানিক দূরে বাজারের কাছে একটা হোটেলে খেতে যাব শুনে হোসেনপুরের একজন লোক ঠোঁট উল্টে বলে, অত বেশি সাহস দেখাবেন না মশাই, তাহলে বেঘরে সব পৈতৃক জানগুলো খোয়াবেন। জানেন ওই যে মাঠ, সেখানে কত মানুষের লাশ দাঙ্গার সময় শেয়াল কুকুরে টেনে টেনে খেয়েছে। আমি শুনে বললুম, তাতে কি, এখন তো আর লোক মরছে না, অবস্থা তো এখন স্বাভাবিক। স্বাভাবিক? তাহলে তো কোনো কথাই ছিল না। অতগুলো মানুষের অপঘাত মৃত্যু, সে কি আর এমনি এমনি বসে থাকবে? আজকাল তো রাতে ওই মাঠে কেউ হাঁটেই না। হাঁটে না? কেন হাঁটে না? লোকটা অতঃপর বিতৃষ্ণাভাবে হাসল। মা, তাও জানেন না, অথচ ড্যাং ড্যাং করতে করতে এখানে এসেছেন চাকরি করতে। পিশাচ, বুঝলেন দাদা, পিশাচ। হোসেনপুর দাঙ্গার পরে এখন প্রেত নগরী হয়ে গেছে। আজকাল রাতের অন্ধকারে পিশাচের দল মাটির তলা থেকে উঠে আসে। তারা খুঁজতে থাকে জ্যান্ত মানুষ, জ্যান্ত মানুষ। তাদের চোখের সামনে একবার পড়লেই নিশ্চিত মৃত্যু। মানুষের রক্ত পান করতে
তারা বড় ভালোবাসে। এরা কি করে হলো তা জানেন? এখানে যারা খুন হয়েছে বা অপঘাতে মরেছে, তাদের প্রেতাত্মাগুলোই নতুন দেহ নিয়ে হয়েছে পিশাচ। পিশাচ অন্ধকারের ভেতর এদের চেহারাগুলো তার দেখেননি, দেখলেই বুঝতে পারতেন এরা কোনো বয়স টয়স বিচার করে না, জাতি ধর্ম দেখে না। একমাত্র প্রিয় জিনিস শুধু তাদের কাছে মানুষের তাজা রক্ত। লোকটা তারপর খুব উত্তেজিত হয়ে অনেক কথাই বলে গেল। তার মুখ থেকে শুনলাম গোটা হোসেনপুরটাই যদিও আজ সম্পূর্ণ কলুষিত হয়ে গিয়েছে, কিন্তু ভৌতিক আতঙ্ক আমাদের মেসবাড়ির সামনে যে প্রকাণ্ড চেহারার গোলামগঞ্জের মাঠ, সেইখানেই নাকি সবচাইতে বেশি। পিশাচ নাকি ওই মাঠের মধ্যেই বেশি ঘোরে। তাছাড়া ওই যে দূরের গ্রামগুলো, সেগুলোও গত সাম্প্রদায়িক হাঙ্গামার সময় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওসব জায়গাও আজকাল আর কোনো মানুষ থাকে না। একটা ঘরও কি আর আস্ত আছে নাকি ওখানে? ওই হোসেনপুরবাসী বলল, আপনারা খবরদার অন্ধকারে বেরুবেন না। সারাদিন অভুক্ত থাকলেও নয়, বলিহারি বুদ্ধি বটে আপনাদের। গোলামগঞ্জের মাঠে কি আজকাল রাত্রিবেলা কোনো লোক হেঁটে বেড়ায়? কাউকে দেখেছেন কি হাঁটতে? বলছি তো, ওখানে গিয়ে 4-4টে জোয়ান মানুষই এখনো অবধি সাবার। আপনারা যদি হাঁটেন তো মরার সংখ্যা আরও বাড়বে। বলুন না, তাই কি চান? তাই যদি শখ হয় তো যান, রাত্রে পিশাচের পাল্লায় পড়ুন গিয়ে। আমি আর কি করব? আমি তো আর আপনাদের হাত ধরে চেপে রাখতে পারি না। যত সব জঞ্জাল আছে এসে হোসেনপুরে জুটেছে, কেন যে মরতে এরা আসে বুঝে পাই না। এদিকের লোকগুলোর কথাবার্তার ধরন ধারণই কেমন কাঠখোট্টা। এদের দেশে দাঙ্গা হবে না তো হবে কোথায়? এখনো পর্যন্ত আমি একটি মাত্র ভদ্রলোকই শুধু দেখেছি। যাক, সে কথা পরে আসছি। তারপর এই চাষাড়ে লোকটাকে স্বদেশী শেষ পর্যন্ত গালি দিয়ে তাড়িয়ে দিল। আর ওইসব ফালতু গুলগপ্প কানে না দিয়ে আমরা 3 জন রাতে একসঙ্গে হোটেলে খেতে যাই। অবশ্য হাতে থাকে টর্চ। মাঝে মাঝে মাঠের মধ্যে অন্ধকারে খসখস শব্দ শুনে চমকে আলো জ্বালিয়েই দেখতে পাই যে হয় একটা গোদা মেঠো ইঁদুর কিংবা খ্যাঁকশিয়ালের বাচ্চা। কখনো বা চাঁদের আলোয় ডানা ঝাপটিয়ে উড়ে যায় ধূসর রঙের একটা পেঁচা। তৎক্ষণাৎ অর্জুন গাছের মগডালে শুরু হয়ে যায় আক্রান্ত কাকেদের প্রবল আর্তনাদ। হঠাৎ অদ্ভুত সুরে কেঁদে ওঠে কোনো এক অসুস্থ কুকুর। কিন্তু এর বেশি আর কিছুই আমরা দেখি না। মানুষ তো দেখতে পাই না। হ্যাঁ, যা বলছিল, হোসেনপুরের একজন অতি সজ্জন জ্ঞানী গুণী বিদগ্ধ ভদ্রলোকের সঙ্গে ইতিমধ্যে আমাদের আলাপ হয়েছে। তার নাম সাজ্জাদ আলী রহমান। তিনি ঐতিহাসিক। এককালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। দিল্লিতেও করেছেন বেশ কিছুকাল। এখন অবশ্য রিটায়ার্ড। যদিও তিনি বয়সে অনেক বড়, তবু তার সঙ্গে সব বিষয় নিয়েই আমরা খোলাখুলি আলোচনা করি। কখনো কখনো রীতিমতো তর্কও শুরু হয়ে যায় আমাদের মধ্যে। একদিন তো আমি স্থানীয় লোকেদের পিশাচ সম্পর্কিত কুসংস্কারের কথাটিও তাকে বললুম। ভেবেছিলাম যে তিনি পণ্ডিত মানুষ, তার উপর আবার একজন কুসংস্কার বিরোধী মুসলমান ঐতিহাসিক, তাই নিশ্চয়ই ব্যাপারটা শুনে খুব হাসবেন। কিন্তু অবাক কাণ্ড যে, দেখলাম রহমান সাহেবও রীতিমতন গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ, আপনারাও তাহলে ওটা শুনেছেন। রাত্রে কিন্তু বাড়ির বাইরে বেরোবেন না, আর যদি একান্তই বেরোতে হয় তবে
মাঠের উপর দিয়ে কখনো হাঁটবেন না, কারণ সেখানে পিশাচ আছে। আমি তাদের দেখেছি। আপনি আপনি তাদের দেখেছেন? বলেন কি? রহমান সাহেব বললেন, হ্যাঁ, দেখেছি। হোসেনপুরে পিশাচ দেখার আশ্চর্যের ব্যাপার কি, আজ পর্যন্ত অনেকেই দেখেছে। এই জায়গায় পিশাচ বেরোবে না তো বেরোবে কোথায়? আপনাদের ওই শান্তির শহর কলকাতায়। এখানে কদিন থাকুন না, আপনারাও সব দেখবেন। পরে ওনার কথাগুলো শুনে আমার বন্ধু তারাও দারুণ অবাক হয়ে গেল। ভদ্রলোক কি হঠাৎ বার্ধক্যে পড়ে গেলেন, নাকি আমাদের মতন শহরের ছেলেদের পেয়ে কিছুটা প্র্যাকটিক্যাল জোকস করে নিতে চান? কিন্তু ওর মতো মানুষকে শেষ পর্যন্ত একটা গেঁয়ো অশিক্ষিতের মতন ব্যবহার করবেন? আশ্চর্য। কিন্তু নিজেদের মধ্যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে করতে আমরাও একটি সময় কিন্তু হঠাৎ গম্ভীর হয়ে উঠলাম। এটা তো ঠিকই যে মাঠে ঢুকলে আর হাওয়া পাই না, চতুর্দিকে বিকট রকমের গুমোট ভাব, কেমন একটা বিশ্রী উগ্র গন্ধ, ঠিক পচা নয় আবার পোড়াও নয়, কিন্তু গন্ধটা খুব অদ্ভুত। নাকে একবার ঢুকলেই রীতিমতন অস্বস্তি বোধ হয়। এবং রাত্রি ঠিক 8টা বাজলেই একটা কুকুর খুব খারাপভাবে মাঠের মধ্যে শব্দ করে কেঁদে ওঠে। কুকুরে কাঁদা মানেই ছোটবেলা থেকে জানি যে একটা অশুভ ইঙ্গিত। কিন্তু আরো অস্বাভাবিক ব্যাপার, রাত্রে মাঠ তো দূরের কথা, তার ধার কাছ দিয়েও আমরা ছাড়া আর কোনো মানুষ হাঁটে না। কেন কেন? একজনেরও কি কোনো দিন রাতে ওষুধ কেনা বা ডাক্তার ডাকার প্রয়োজন হয় না? খুবই অদ্ভুত পরিবেশ। এইভাবে দিন যায়। একদিন হঠাৎ স্বদেশ কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি গেল। রইলাম আমি আর নিরঞ্জন। সেদিন রাতে যখন খাওয়া দাওয়া সেরে আমরা দুজনে মেসে ফিরছি, সহসা আকাশখানা লাল হয়ে কাল বৈশাখী শুরু হয়ে গেল। তখনই বুঝেছিলাম যে এ আমাদের শহরে বসে বাড়ির জানালা ফাঁক করে দেখা সেই পরিচিত শৌখিন ঝড় নয়। এর গতি প্রকৃতিই অন্যরকম। এক রাশ দুরন্ত বাতাসের কুণ্ডলী মাঠের বুকে গজ্জড়াতে গজ্জড়াতে ক্রমাগত ঘুরপাক খাচ্ছে। অসাধারণ শক্তিতে নিমেষেই কাত করে ফেলছে নুয়ে পড়া কোনো গাছের মোটা ডালকে। আমরা অবশ্য খুব সাবধানেই হাঁটছি। বাতাসের সঙ্গে সঙ্গে প্রবল ধুলোর ঝাপটা, কিন্তু তার সঙ্গেই বুকের রক্ত হিম করে দেওয়া ঝড়ের একটা অপার্থিব নিপথ্য হুঙ্কার। কই, এরকম তো আগে কখনো কোনোদিন শুনিনি। গায়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। তবু আমরা সন্তর্পণে শরীর বাঁচিয়ে ফিরে এলাম মেসে। কিন্তু আমরাও কি কিঞ্চিত চিন্তিত হইনি? কপালে ভ্রুকুটি পড়েছে দুজনের। চলতে চলতে আজ আমার কেন জানি না বারে বারেই শুধু মনে হচ্ছিল যে ঝড়ের মধ্যে কেউ আমাদের পিছু নিয়েছে। যে পিছু নিয়েছে সে মানুষ নয়, এমনকি পার্থিব পৃথিবীর কোনো জীবও নয়। অবশ্য মাথা ঘুরিয়েও আমি সরাসরি কাউকে দেখতে পাইনি। মেসে ফিরে নিরঞ্জন প্রকারান্তে যতই তার মনের সন্দেহটা উত্থাপন করতে চেয়েছে, আমি ততবারই তাকে নিরস্ত করেছি। আসলে আমার ধনুভঙ্গপণ সংস্কারের কাছে কিছুতেই মাথা নোয়াবো না। এখনো অবধি যার প্রমাণ পাইনি তাকে বিশ্বাস করবই বা কেন? কিন্তু পরদিন নিরঞ্জন হঠাৎ জ্বরে পড়ল। সে রাত্রে চিঁড়ে মুড়ি খেয়েই শুয়ে পড়েছে সে। কিন্তু আমার হলো মুশকিল। আজ তো তাহলে আমাকে একাই হোটেলে খেতে যেতে হয়।
একবার ভাবলাম থাক, আজ রাতে আর একলা গিয়ে কাজ নেই, কিন্তু পরক্ষণেই আমার ইগোতে একটা খুব বড় রকমের আঘাত লাগলো। ছি 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 ছি, কোথাকার একটা গেজেল কুসংস্কার, আর আমি কিনা তাতেই ভয় পাচ্ছি। তৎক্ষণাৎ স্থির করলাম, যেভাবেই হোক, যাই হোক মনে, আজ কোনো কথা শুনবো না। আজ রাতে আমি একলাই যাব এবং গিয়েই প্রমাণ করে দিয়ে আসব যে গোলামগঞ্জের মাঠকে খামোকা ভয় পাওয়ার কোনো কারণই নেই। কিন্তু এতদিন বাদে বুঝতে পারছি যে আমার সেদিনের গোয়ার তুমি ছিল শুধু এক তাল ভিতের উপর একটুখানি ফিনফিনে ঠুনকো বর্ম। অসুস্থ নিরঞ্জনও অবশ্য আমাকে পই পই করে বারণ করেছিল, বলেছিল, ভালো কথা বলছি বলছি, তুমি তুমি আজ একলা ওই নির্জন মাঠের উপর দিয়ে যেও না। যে দেখো আকাশটা আজও আবার ঝড় আসছে। আমি তাচ্ছিল্যের ভঙ্গিতে বললুম, কি হবে, আমাকে পিশাচে ধরবে? নিরঞ্জন তখন অধৈর্য হয়ে বলল, সত্যি তোমাকে নিয়ে আর পারা গেল না বন্ধু। কিছুই না হোক, মাঠের মধ্যে বিষাক্ত সাপ, বাবা পাগলা শিয়ালও তো থাকতে পারে। হ্যাঁ, পারে পারে, আমি বললাম। সে তো দুজন বা তিনজন থাকলেও বেরোতে পারে, কিন্তু এতদিন যখন তারা দর্শন দেয়নি, তখন আজই যে দেবে, তাই বা ভাবছো কি করে? তুমি বরং এক কাজ করো, এখন শুয়ে একটু বিশ্রাম নাও, বুঝলে? আমি আমি ততক্ষণ একটু ঘুরে আসছি। অগত্যা আমি জিদ করেই বেরিয়ে পড়লুম ঘর থেকে। কিন্তু দুর্ভোগ কিঞ্চিত বাড়ল বই কমল না। ভেবেছিলাম যে আজ একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সন্ধ্যের মুখেই মেসে ফিরে আসব। এদিকে চেয়ে দেখি আকাশ ভর্তি ঘন মেঘ, মাটির বুকে তখনই গাঢ় অন্ধকার জমে গেছে। সেই আসন্ন প্রাকৃতিক দুর্যোগের দিনে আমাকে একলা আসতে দেখে হোটেলওয়ালারও মুখখানা থমথমে গম্ভীর হয়ে পড়ল। সে কি আমার জন্য দুশ্চিন্তা, নাকি খদ্দেরের সংখ্যাল্পতা দেখে? কে জানে। তারপর যখন ফিরে আসছি, তখনই দেখি মাঠের উপর যথারীতি অন্ধকার। পরিবেশটা যেন আরো গুমোট হয়ে পড়েছে। মাঝে মাঝে প্রাণহীন ধরিত্রীকে চমকে দিয়ে আকাশের বুকে বিদ্যুৎ ঝলকাচ্ছে। গতকাল পেয়েছিলাম কাল বৈশাখী, আজ হয়তো তার সঙ্গে তুমুল বৃষ্টিও নামবে। আমি টর্চ জেলে হেঁটে চলেছি। রাতের আকাশটা থমথমে লাল, সেখানে একটিও তারা নেই। যা আন্দাজ করেছিলাম, কিছুক্ষণের মধ্যেই তাই ঘটল। গোঁ গোঁ করে এক রাশ খ্যাপা হাওয়া ঝড়ের বার্তাবাহক হয়ে মাঠের উপর দিয়ে ছুটে বেড়াতে লাগলো। তারই সাথে সাথে নামলো ঝিরঝির করে বৃষ্টি। মাঠে স্বভাবতই কোনো লোক নেই, আমার সঙ্গেও বর্ষাতি কিংবা ছাতি কিছুই ছিল না। সুতরাং আমি টর্চ জেলে হন হন করে হাঁটতে লাগলাম সামনের দিকে। বেশ কিছুটা দূরে যেখানে জোনাকির মতন বিন্দু বিন্দু আলো জ্বলছে, আমাকে এখন সেখানেই পৌঁছতে হবে, কারণ তার ধারে কাছেই আমাদের মেস। কিন্তু এই বর্ষণ সিক্ত রাতের ভিতরও আজ আবার সেই গন্ধটা পেলাম, এখন যেন আরো উগ্র, আরো প্রকট। তৎক্ষণাৎ মনে পড়ে গেল, ছেলেবেলা গাঁয়ের শ্মশানেও একদিন এই রকমই একটু গন্ধ আমি পেয়েছিলাম। এ কি তারই মতন, নাকি অন্যরকম? কিন্তু অকস্মাৎ এই গন্ধের কারণটা কি? এমন হাওয়া আর বৃষ্টির মধ্যে তো কোনো গন্ধ সহজে ভেসে আসবার নয়। পথ চলতে চলতেই ভাবছি যে ঝড়ের আওয়াজটা বড্ড বেশি রকম ধারালো। এ কি শুধু বাতাসেরই গর্জন, নাকি
নাকি তারও আড়ালে অন্য কিছু, এক অপার্থিব জান্তব চিৎকার? তাহলে কি রহমান সাহেব একদিন যেটা ভবিষ্যৎবাণী করেছিলেন আজ আজ সেটাই মিলে যাচ্ছে? তিনি বলেছিলেন এখানে পিশাচ আছে, পিশাচ। আপনিও একদিন তাকে দেখতে পাবেন। সহসা রহমান সাহেবের কথাটা চিন্তা করেই দেহের প্রতিটা রোমকূপ আতঙ্কে খাড়া হয়ে উঠল। এখন যা বুঝতে পারছি তাতে তাতে এই ঝড়ের হুঙ্কার, বাসি গন্ধ, এ সমস্তই এক আসন্ন বিপদের পূর্বাভাস। আর আমার রক্ষা নেই। সকলের নিষেধ উপেক্ষা করে আজ একা মাঠে নেমেছিলাম। সেই কুমারতুমির ফল এবার আমাকে ভোগ করতেই হবে বই কি। এই অভিশপ্ত গাঁ একদিন মানুষের তাজা রক্তে স্নাত হয়েছিল। নিতান্ত মূর্খের মতন যখন আমি তারই অশুভ গ্রাসের মধ্যে পা ফেলেছি, আমার শেষ চিৎকারটাও সম্ভবত কেউ শুনতে পাবেন না। হ্যাঁ, আজ রাতে একটি প্রতিহিংসাপরায়ণ রক্তপিপাসু প্রেত আমার পিছু নিয়েছে। ভালোই বুঝতে পারছি যে পিশাচ সে আমার পিছনে আসছে। তাকাই আর দেখি মূর্তিমান দুঃস্বপ্নের মতন একতাল জমাট অন্ধকার গুঁড়ি মেরে আমার এদিকে। তার সে যে কি বিভীষিকা! যে চোখে দেখেনি সে সে বুঝবে না। আমি 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 তখন প্রাণ ভয়ে উন্মাদের মতন দৌড়াতে লাগলাম। সে এক কঠিন মুহূর্ত। টর্চটা কখন হাত থেকে পড়ে গেছে, আর আমি ছুটছি ছুটছি ছুটতে ছুটতে প্রতি মুহূর্তেই করছি মৃত্যুর জন্য প্রতীক্ষা। হিংসায় জর্জরিত রক্তপাগল পিশাচ তখন আমার পিছন পিছন হুঙ্কার দিতে দিতে দৌড়ে আসছে। তার লক্ষ্যবস্তু একজন। ঝড় জলের রাতে রক্তের সন্ধান পেয়ে আর কি সে ছাড়ে? ওই অশুভ কুকুরটাও চিরাচরিত ভঙ্গিতে ডুকরে কেঁদে উঠল। মনে হচ্ছিল যেন পুরো একটি যুগ ধরে আমি দৌড়াচ্ছি। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। আমি প্রাণপণ চেষ্টা করছি যদি কোনো গতিকে ওই সচল বিভীষিকার দংশন থেকে মুক্তি পাই, এবং ভাবতে ভাবতে মাঠের একেবারে সীমানার কাছে প্রচন্ড হোঁচট খেয়ে আছড়িয়ে পড়ছিল মাটির উপর। কিন্তু হঠাৎ অন্ধকারে আবির্ভূত হয়ে কে যেন দেবদূতের মতন আমাকে ধরলেন, আঁকড়ে ধরলেন আমার দেহটাকে। আমিও আর পারি না। জ্ঞান হারিয়ে ফেলেছিলাম প্রায়, কিন্তু সঙ্গে সঙ্গে তখনও মনে হচ্ছিল তিনি কে স্বয়ং ঈশ্বর। যদি না হন তবুও তাঁকেই নমস্কার। কতক্ষণ যে অচৈতন্য হয়ে পড়েছিলাম তা এখন বলতে পারি না। চোখটা খুলেই দেখি আমি একটা সাধারণ ঘরে অতি সাধারণ পালঙ্কের উপর চিত হয়ে শুয়ে আছি, আর সামনেই বসে পরম স্নেহ ভরে আমাকে বাতাস করছেন সাজ্জাদ আলী রহমান সাহেব। হেসে বললেন, এখন কেমন বোধ করছেন? গায়ে ব্যথা ট্যাথা নেই তো? আমি তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে বললুম, পিশাচটা কি এখনো তাড়া করে আসছে? রহমান সাহেব তৎক্ষণাৎ আবার হেসে উঠে বললেন, না, সে আর এখানে নেই। আপনি নিশ্চিন্তে আমার ঘরে থাকতে পারেন। আমি এখানে কি করে এলাম? সাজ্জাদ আলী রহমান বললেন, আমি রাত্রে ছাত্র পড়িয়ে মাঠের পাশের একটা রাস্তা ধরে বাড়ি ফিরে আসছিলাম। হঠাৎ অন্ধকারের মধ্যে শুনতে পেলাম আপনার আর্তচিৎকার। তখন আমি গোটা কয়েক ছাত্রকে জোগাড় করে মাঠের মধ্যে ঢুকে আপনাকে তুলে নিয়ে আসি। দেখলেন তো কত ছেলে মানুষ আপনি। তখনই যদি জেদ করে মাঠের উপর দিয়ে না হাঁটতেন তাহলে তো কোনো বিপদই হতো না। যাক, আল্লাহর অশেষ দয়া,
তাই শেষ পর্যন্ত আজ আপনাকে বাঁচাতে পেরেছি। নইলে নইলে ওই গোলাপগঞ্জের মাঠে রাত্রে কি কেউ একা হাঁটে? ছি ছি ছি। আমি শুনে অভিভূত হয়ে বললুম, আপনি আজ আমার জীবন রক্ষা করেছেন রহমান সাহেব। আপনি সেদিন ঠিকই বলেছিলেন, এখানে পিশাচ আছে। সাজ্জাদ আলী ম্লান হাসলেন। হ্যাঁ, পিশাচ তো থাকবেই। আমরা নিজেদের মধ্যে দাঙ্গা বাঁধালাম, এর রক্ত তুলে মুখে গায়ে মাখামাখি করলাম, আর এখানে পিশাচ থাকবে না? আনাচে কানাচে অন্ধকারে এখানে তো মানুষ বেশি করে দেখবে পিশাচ। কিন্তু রহমান সাহেব, আমরা যখন দল বেঁধে অন্ধকারে মাঠে হাঁটি, তখন কেন পিশাচ দেখি না? একা থাকলেই কি যত বিপদ? সাজ্জাদ আলী বললেন। দেখুন, আসলে ভয়, অবিশ্বাস কিংবা আতঙ্ক এসব তো নিঃসঙ্গতার মধ্যে থেকেই বেশি করে জন্ম নেয়, তাই নয় কি? তাহলে আপনাদের পিশাচই বা কেন জন্মাবে না বলুন? হ্যাঁ, এখানকার খেটে খাওয়া সাধারণ মানুষ আজও দাঙ্গার ভয়াবহ স্মৃতির দুঃস্বপ্নের মধ্যে দিন কাটাচ্ছে। প্রতিনিয়তই তাদের কাছে আশঙ্কা, এই বুঝে আবার জাগলো পিশাচ, আবার জেগে উঠলো। সে জাগলে তো আর রক্ষে নেই কারো। তাই বলুন, এই পিশাচকে রুখবে কে? সত্যিকারের ভূত প্রেত বার হলে তো মানুষ কবে ওঝা ডেকে ঝাড়ফুঁক করে সেগুলোকে হাঁকিয়ে দিত, তাই নয় কি? হ্যাঁ, কিন্তু এই যে পিশাচ এখন হোসেনপুরে চত্রতত্র ঘুরে বেড়াচ্ছে, এত হাজার হাজার অপদেবতার চেয়েও বেশি ভয়ঙ্কর, একটা প্রাচীন বটগাছের শেকড়ের মতন আজ হোসেনপুরের প্রতিটি মানুষের মনের গভীরে গেঁথে গিয়েছে সন্দেহ, অবিশ্বাস। সেই আতঙ্কই তো আজ পিশাচ সেজে তাড়া করে বেড়ায় মাঠের মধ্যে একলা চলা মানুষকে। একটু একটু আগে তারই শিকার হয়েছিলেন আপনি। আমি অবাক হয়ে বললুম, সাজ্জাদ সাহেব, তাহলে কি সত্যিকারের পিশাচ বলে এখানে কিছু নেই? আমি আজ রাতের অন্ধকারে কি দেখলাম? সমস্ত মানুষ যাহা দেখে তাই দেখেছেন। মনের জগতে সৃষ্টি এক রাস কষ্টকল্পিত আতঙ্ক। আমি তবুও রহমান সাহেবকে প্রশ্ন করতে ছাড়ি না, কিন্তু কেন কেন দেখলাম বলতে পারেন? রহমান সাহেব হেসে বললেন, এখানকার অন্য 10টা সন্ত্রস্ত মানুষের মতন এই পরিবেশে আপনিও আপনার অবচেতন মনে পিশাচি দেখতে চেয়েছিলেন, তাই দেখতে পেলেন। যাই হোক, আর কোনো ভয় নেই আপনার, বিপদ কেটে গিয়েছে। এখন কষ্ট করে বসে এই এই দুধটুকু খেয়ে ফেলুন তো দেখি। হ্যাঁ, আমি ধীরে ধীরে উঠে বসি। শরীর ঝিমঝিম করছে, আতঙ্কের ঘোরটা এখনো কাটেনি। কল্পনায় হোক কিংবা যেভাবেই হোক, আমি অন্ধকারের মধ্যে আমার পিছু পিছু যে জমাট দুঃস্বপ্নটাকে ছুটে আসতে দেখেছিলাম, তার চিন্তা মাথার মধ্যে অবিরত ঘুরতে থাকলো, অবিরত। আমি ক্রমশ ঘুমের মধ্যে আস্তে আস্তে তলিয়ে গেলাম। শুনছিলেন
আতঙ্ক, লেখক অনিন্দ শঙ্কর রায়, গল্প পাঠে পার্থ এবং সুব্রত, মিউজিক এবং স্পেশাল এফেক্টসে নিলয় ঘোষ।